শ্রী শ্রী দুর্গা মায়ের নিকট এলাকার জনগণের সুখ শান্তি ও নিরোগ থাকার প্রার্থনা জানিয়ে এবং শুভ বিজয়া দশমীতে সকলকে প্রীতি শুভেচ্ছা ও বড়দের প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদ পদ্মে প্রণাম জানিয়ে ও দুর্গা মাতা এবং শ্রী শ্রী লোকাবতার ঠাকুর লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ পাথেয় করে শুরু করতে চলেছি এবছরের অশ্রু সজল সামাজিক বাস্তব ধর্মী যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা ও স্মারক মাস্টার ধরণী মোদক, বিশেষ স্মারক মাননীয় ধনঞ্জয় মাহাতো। রূপসজ্জা সঙ্গীত পরিচালনা আলো এবং ধ্বনি মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা পুরুলিয়া। সহযোগিতায় আমাদের এলাকার সমস্ত জনসাধারণ। শুরু করতে চলেছি এবছরের এ মরশুমের সারা জাগানো যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। তোমাকে মেরে আমি এখন লুকিয়ে থাকবো। ওই পুলিশের কাছে মরে যাওয়ার থেকে তোমার কাছে মরে যাওয়া অনেক ভালো। দাদা তোমার ভারী বিপদ, তুমি ওই পাশ থেকে ছুট যাও, हम पुलिस के साथ बुझे लेते हैं। हेलो धर पालिए गেল ধর বলে তুমি অনেক বড় হও। হেডস আপ, আমার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। এ ছুরি একে সত্যি কথা বলতো, তোর এখানে কোনো কয়েদি এসেছিল কিনা? দারোগা হরেন্দ্রবাড়ির সাথে ফাজলামি হচ্ছে। তুই জানিস আমার এই থানা চত্বরে আমার কোথায় এক ঘাটে বাঘে গরুতে জল খায়, আর তুই কিনা আমার সাথে ফাজলামি করছিস? বেশি ফাজলামি করলে তোকে সিগারেট চালান করে দেবে।
আচ্ছা তুই এই ঝড় জল রাত্রে একা নির্জন পরিবেশে কি করছিস? তোর অন্য কোনো মতলব নেই তো? আরে অন্য কোনো থাকতে থাকবে কেন পুলিশ বাবু? আমরা গরিব মানুষ, এই রাস্তায় রাস্তায় নাচা গানা করে পেট ভরাই। এই পুলিশ বাবু, তুই আমার নাচা গানা দেখবি? দেখবি তোর মনটা না একেবারে জুড়ায় যাবে। বিষয়টা তুই মন্দ বলিস না। এই সারা পুলিশের চাকরি করতে করতে জীবনটা আমার একেবারে শুকনো নদীর পানির মতো হয়ে গেছে। তা এই সময় যদি তুই আমার মনে প্রেমের জোয়ার আনতে পারিস তাহলে বিষয়টা মন্দ বলিস না। তাই শুরু কর তোর গান, আমি দেখবো। পুলিশ যাচ্ছে না, ওই লুচ্চা আছে লুচ্চা। কি রে, কি হলো? নাগর আমার, এ নাগর আমার কাঁচা ফিরিস পাকতে দিল না। এ নাগর আমার কাঁচা ফিরিস পাকতে দিল না। নাগর আমার কাঁচা ফিরিস পাকতে দিল না। নাগর আমার কাঁচা ফিরিস পাকতে দিল আমি যাই, আমাকে এবার আমার আসল ডিউটিটা পালন করতে হবে। দেখি ওই সারা রাহুল দত্ত কোথায় লুকিয়ে আছে। মিস্টার রাহুল দত্ত, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন তোমাকে আমি ঠিক খুঁজে বের করবো। এই কথা আমি শুনিয়ে দিয়ে গেলাম। এসো ভাইয়া এসো। আরে পুলিশ তো আমাকে ধরতে পারলে তো একেবারে মেরে দিত। ভালোই তো হতো, জীবন যুদ্ধে পরাজিত কত বিক্ষত ভাইয়া এই এই মানুষটা হয়তো কোথাও বিহারি থাকতো। ভাইয়া লেকিন তুমি তো বলেছিলে তুমি খুনে করে দেয়, তাহলে তাহলে তোমার সাজা হলো কেন? আরে শুনবে, সেই অবাগা মানুষটার জীবন কাহিনী। বলো বলো ভাইয়া বলো, তোমার সেই করুণ কাহিনী বলো। তবে শোনো, আমার নাম রাহুল দত্ত, কঠিবত আমার একমাত্র সন্তান আমি। 15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যান। ভাইয়া মা আমাকে উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠায়। তারপর তারপর কি হলো ভাইয়া? তারপর বিলেতে গেলেও পড়ে থাকতো আমার মনের মানবী গ্রামের মেয়ে কাকনের দিকে। ভাইয়া ওই কাকনকে দিয়ে শুরু করলাম আমার এই অসহায় জীবনের করুণ কাহিনী। ভাইয়া ওরা সবাই মিলে বলা বলি করছে আমার রাহুলদা নাকি আজ দীর্ঘ 5 বছর পর বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে বাড়িতে ফিরছে।
আর সেই জন্যই তো তার সঙ্গে দেখা করার জন্য আমি কৃষ্ণচূড়া গাছের নিচে এসে তার জন্য অপেক্ষা করছি। সে আমাকে কথা দিয়েছিল প্রথম দিন এসে সে এখানে আমার সঙ্গে দেখা করছে। সে যদি আমাকে চিনতে না পারে সেই জন্যই তো আমি তার এই ফটোটা সঙ্গে করে নিয়ে এসেছি। আর সত্যি যদি সে আমাকে চিনতে না পারে তাহলে তাকে আমি এই ফটোটার কথা মনে করিয়ে দিয়ে বলবো, ভুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এই কথাটি মুখে বলা যায়। ভুল কেন লাল হয় জানা যায়, ভালোবাসি এই কথাটি মুখে বলা যায়। এমনি অনেক কথা ভাবিয়া যায়, আমি তো জানি না গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ তোমার নাচ দেখে মনে হচ্ছে যে অসময়ে বসন্ত হাজির হয়েছে এই নিকুঞ্জ বলে। এই মরেছে এই বৈশাখের ফাটা রোদ্দুরে আপনি বসন্ত খুঁজছেন? পাগল? ঠিকই ধরেছ সুন্দরী, তবে আমি সে পাগল নই, আমি তোমার প্রেমের পাগল। আর তুমি চাইলে তোমার প্রেমে কি বলেন আপনি? আরে না না, আমি তেমন কিছু বলিনি। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি এই কৃষ্ণচূড়ার তলে তুমি একা চক্কর কেটে চলেছ, যেন দেখে মনে হচ্ছে বিরোহিনীরা ওই শ্রীকৃষ্ণের আশার অপেক্ষায় প্রহর করছে। আপনি ঠিক করেছেন। দীর্ঘ 5 বছর পর আমার কাছের মানুষ আজ বিদেশ থেকে বাড়ি ফিরছে, আর সেই জন্য তো আমি এখানে তার জন্য অপেক্ষা করছি। তা তোমার সেই কৃষ্ণটিকে সেটা তো সময় হলে জানতে পারবেন। কিন্তু আমার তার সময় নেই সুন্দরী। আমি চাই আপাতত তোমার নিকুঞ্জ বনে কৃষ্ণ হয়ে তোমায় আমি রাসলীলায় মেতে উঠি বাজারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো। ছেড়ে দিলে সোনার রাখতে পাবো না। আমি
কি লজ্জা, কি লজ্জা! গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটাকে যে এখন শহরে কতগুলো কালচার একটু একটু করে ক্রস করে ফেলছে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু আমি থাকতে কিছুদিন এই গ্রামের মেয়েদের এই শহরের জানোয়ারদের লালসার শিকার হতে দেবো না। প্রতিবাদ করে বলবই, এই জানোয়ার, তোর হাতটা ছেড়ে দে, তোর হাতটা আমি বুঝলে কি স্যার আপনি সন্দেহ করেন কেন? আপনার কথা জানা নেই যে প্রতিহিংসার যে প্রতিবাদের হাতটা অনেক আমি তো সেই প্রতিবাদটাই করছিলাম তবে আর কি আমি তো আপনাকে আনার জন্য ওই স্টেশনে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এমন সময় এই নোংরা মেয়েটা এমন অশ্লীল অঙ্গি ভঙ্গি করতে লাগলো, ওই লাইনের মেয়েটা করে আর কি। মিস্টার লাহিড়ী, আর সেই ওকে একটু এড়িয়ে গেছি, অমনি মেয়েটা হরে কৃষ্ণ বলে আমার গ্যাসার হুমড়িয়ে খেয়ে পড়লো। একে গঙ্গা জলে গঙ্গা স্নান করি। ও আর সেই সম্মান বাঁচাতেই বুঝিয়ে 10টা মেয়েটাকে আপনার কামনার কোথায় খানায় কেটে কুচি কুচি করে আপনার লালসা মাল মশলা মাখিয়ে ফুল বলতে খেতে গেছেন না? ভুল বুঝছেন স্যার, আপনি ভুল বুঝছেন। নিজের চরিত্রবান থাকতে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না মিস্টার লাহিড়ী। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি এবং আমি যদি আমার বেজার না হতে না আপনার চামড়াগুলো সব গুটিয়ে নিচ্ছেন। বিশ্বাস করুন আমার ভুল হয়ে গেছে। আমার কাছে সরিচারি হবে না মিস্টার লাহিড়ী। যাকে অসম্মান করার জন্য ওই আপনার নোংরা হাত দুটো তুলেছিলেন তার কাছে বোন বলে ক্ষমা চেয়ে কি হলো জান? সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো দল কাচয়, ব্যক্তি সত্য হইকে সর্বসুখ করে দিল বিসর্জন। আজই হইতে পৃথিবীর সমস্ত রমণী আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দেখলেন মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। সৎ পোহারা সেজে চোখের জোর আড়াল করে ক্ষমা পর থেকে ক্ষমা করতে শুধু এরাই পারে। ভাই আপনি এখন আসতে পারেন। স্যার, আমরা যে আপনাকে বাড়িতে নেওয়ার জন্য নিয়ে এসেছি, বাড়িতে সবাই আপনাকে বরণ করার জন্য ওয়েট করছে। আমি কোন রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে মানুষকে দিতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি পৌঁছে যেতে পারবো। এবার আপনি আসুন। ঠিক আছে, আপনি যখন যাবেন না ঠিক আছে, কিন্তু মিস্টার রাহুল দত্ত, আপনাকে তো আমরা ওয়েলকাম জানাবই। আপনার সংসারে আগুন জ্বালার জন্য এই কৌশিক লাহিড়ীর একটা মাঝি একটা বছর গ্রামে নেই, তাতেই এই গ্রামের মধ্যে দেখছি অজস্র আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। এবার আমার ফার্স্ট টার্গেট হবে ওই আগাছাগুলোকে সমুনে উপড়ে ফেলা। আপনি ঠিক বলেছেন। আপনি যদি সময় মতো এখানে এসে না পৌঁছতে, তাহলে এই জানোয়ারটা হয়তো এতক্ষণ আমার অনেক বড় সর্বনাশ। আপনি এই ভর দুপুরে কৃষ্ণচূড়ার তোলে একা একা বসে কি করছো? আমার একজন কাছের মানুষের জন্য আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। 5 বছর আগে সে বিলেত যাওয়ার সময় আমাকে কথা দিয়ে গিয়েছিল সে ফিরে এসে এই কৃষ্ণচূড়া গাছের নিচে আমার সঙ্গে প্রথম সে দেখা করবে। আর তাই তো আমি তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তাকে সেই তোমার কাছের মানুষ রাহুল দাস, রাহুল দত্ত ব্যারিস্টারি পাস করে বিলেত থেকে আজ সে ফিরে আসছে। ও মাই গড! আরে সে তো আমারই বন্ধু। সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে বাড়ি চলে এসেছে। চলে গেছে? না না না, তা কি করে হয়? সে তো আমাকে কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগেকার দেওয়ার কথা কারো কি আর মনে থাকে? তাছাড়া ওর সঙ্গে ওই বিয়ে করা মেম বউ ছিল কিনা, এই জন্যই হয়তো। কি বলেন আপনি? আমার রাহুল দা বিয়ে করে? আমাকে তো তাই বললো। আরে বিয়েতে মেম বউ বলে কথা, দেখতে যেমন একবারে টানা কাটা। দয়া করে আপনি চুপ করুন। আমি
করতে পারছি না। মানুষটা যে এতটাই বদলে গেছি, সে কি ভুলে গেছে তার দেওয়া কথা? সে কি জানে না যে 5টা বছরের প্রতিটা দিন আমি তার জন্য অপেক্ষা করে আছি, প্রহর করে চলেছি। সব আমার সব আশা ব্যর্থ করে দিলাম, ব্যর্থ। আরে কি মুশকিল, কি মুশকিল, এতে কান্নার কি আছে বাবু? তোমার রাহুলদা যখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তখন তুমিও না হয় অন্য কাউকে বিয়ে করে নেবে। না বাবু না, মেয়েরা শুধু জীবনে একজনকেই ভালোবাসে। ওই রাহুল দাস ছাড়া আর কাউকে যে আমি আমার এই মনে জায়গা দিতে পারবো না। তাই আমাদের ভালোবাসার প্রতীক হিসাবে ওই কৃষ্ণচূড়া গাছের তলায় আজ আমি ফাঁসি নিয়ে কি মুশকিল, আচ্ছা বোকা মেয়ে তো তুমি। আরে মরবে কেন? তুমি না হয় অন্য কাউকে বিয়ে করে নাও, এবং তুমি চাইলে আমি যদি তোমাকে বিয়ে করতে পারি। কি বলছেন আপনি? আর তখন তোমার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন তোমাকে বাঁচাতে না হয় বিয়েটা করলে। ব্যাস, এসো এসো আমার সঙ্গে এসো। এই কি বলছেন আপনি? আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন বলছি, আমার হাত ছেড়ে দিন। তবে না আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়ে, তুমি আমায় করতে অনেক বেদনায় সয়ে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি, পেয়ে গেল পেয়েছি তুমি, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি, পেয়ে গেল উড়েছি তুমি। তুমি মানে বলো না কে? তুমি যাকে মোদের অন্দরমহলে আজ সযত্নে সাজিয়ে রেখেছ, দীর্ঘ 5-5টা বছর তাকে তুমি চিনতে পারি না। রাহুল, রাহুল দা। সত্যি আমি কানা হয়ে গেছি, কানা গো কানা। নইলে তোমাকে চিনতে আমার এত ভুল হবে কেন বলো তো? আসলে কি জানো তো, তুমি না আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো তো, তাই। আরে তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। তুই আমার তো চিনতে এতটুকু ভুল হয়নি। আচ্ছা, তুমি যখন আমাকে চিনেই ফেলেছিলে, তখন ওই মিথ্যে মেয়ে তো বিয়ে করার নাটকটা তুমি কেন করলে? আমাকে কেন ভয় পাইয়ে দিয়েছো বলো তো? যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তার প্রতি এইটা তুমি বিশ্বাস হারিয়ে আত্মহত্যার কথা ভাবছিলে কেন? আমি তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করে তুমি ভাবতে পারি কি করে? কাকুন কি করে? অনেক ভুল হয়ে গেছে গো, অনেক বড় ভুল হয়ে গেছে। তাহলে কথা দাও, আর কখনো তুমি জনপত্র দিলেও কখনো আত্মহত্যার কথা ভাববে না। কথা দিলাম, আর সেই সঙ্গে তোমাকে বলছি, আমার যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো
তোমার লজ্জা করা উচিত। নিজেদের কারখানা প্রোডাক্ট তুমি নিজে হাতে চুরি করে বিক্রি করে দিয়েছো। তোমার ভুল ধারণা বৌদি। দাদার উদ্দেশ্যে যাওয়ার পর আমার বুকের রক্ত জল করে ছেলেটাকে আমি আগলে রেখেছি, অথচ তুমি কিনা আমার নামে চুরির অপবাদ দিচ্ছ। আমি মানছি আমি হয়তো ভুল করেছি। এই কারখানার সামান্য একটা প্রোডাক্ট নিজের প্রয়োজনে তোমাকে না জানিয়ে আমি বিক্রি করেছি। সে তো মাত্র দু একবার নয়, তিনবার তুমি ধরা পড়েছো। আর এতবার সতর্ক করার পরে তুমি নিজেকে পাল্টাতে পারোনি। আমার কাছে আরো খবর আছে, গত পরশু রাতে তুমি 5 লরি মাল পাচার করেছো। কে বলেছে এই কথা? আমি ম্যানেজার কৌশিক রায়। যদিও আমি আপনার চুরির বকরা পকেটে ঢুকি, তবু তো স্যার একটা বিবেক বলে কথা আছে। যার নিমক খেয়েছি তার সঙ্গে নিমক হারামি করলে স্বয়ং ঈশ্বর আমাকে ক্ষমা করবে না। তাই তো আপনার ইচ্ছে করে চুরির 5 লরি মালের ব্যাপারটা আমি ফাঁস করে দিই। আরে কি আমল তামল কথা বলছো? ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আর আমি দুজনে ফেসে যাবো, তাই বলছি এবার চুপ করে যাও, চুপ করে যাও। পারবো না স্যার, আমি চাপতে পারবো না। সত্যি কথা বলতে কি বিবেকটা আমার বাস্ট হয়ে গেছে, তাই তো আজকে আমি সব সত্যি কথা ফাঁস করে দেব। সত্যি মানে? কি গল্প দুঃখের কথা মাসিমা, আজ 15 বছর ধরে আপনি জেনে এসেছেন আপনার সামনে নিরুদ্ধে আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। এগুলো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। তোমরা সবাই আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো। সবাই মিথ্যা কথা বলছো তোমরা আমার সঙ্গে। মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়, সব প্রমাণ আমি সাথে করে নিয়ে এসেছি। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে চুপ করো তোমরা, চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ম্যানেজার? এই সব কথা ফাঁস করে তুমি কি আমাকে ফাঁসিতে চড়াতে চাও? পারবো না স্যার, বিশ্বাস করুন আমি পারবো না। আমার বিবেকটা না আজকে বস্ট হয়ে গেছে আতঙ্কের মধ্যে। তাই তো সব সত্যি কথাগুলো আমার পেট থেকে গলগল গলগল করে বেরিয়ে পড়ছে। কি সেই নির্মম সত্যটা? কি এতদিন তোমরা চেপে রেখেছিলে? তার দেওয়া শাখা সিঁদুর আজ আমি আজকে দীর্ঘ 25টা বছর পরে তার আশার অপেক্ষায় আমি গ্রহণ করছি। হয়তো তোমরা সকলে মিলে সেই আশা আমার ব্যর্থ করে দিলে। কেন দিলে তোমরা ব্যর্থ করে? কেন দিলে? মাসিমা এ কি করছেন? আপনার হাতের রসু কিছু একটা ঘটে গেলে মুশকিলে পড়ে যাবে। না, আজ আমার যথেষ্ট শক্ত আছে। এবার বলো, কে কে আমার স্বামীকে খুন করেছে? মিথ্যে বলে মিথ্যে। কেন জানি না ম্যানেজার তোমাকে এই ঘরে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করছে। তুমি চুপ করো। সব কথা আমি ম্যানেজারের মুখ থেকে শুনতে চাই। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে? তার কি প্রমাণ আছে তোমার কাছে? সমস্ত প্রমাণ আমি সংগ্রহ করে রেখেছি মাসিমা। এই প্রমাণ দেখলে আপনি সহ্য করতে পারবেন তো? আমি পারবো। কত কষ্ট হোক না কেন আমি পারবো। মানে প্রথমে কত কষ্ট করে তাকে আস্তে আস্তে করে তার চোখ দুটো তারপর আপনার বুক ধরপড় করছে নাকি মাসিমা? আবার ফাটফেল হয়ে যাবেন নাকি? আপনি বসুন না। তারপর কি জানেন? তারপর তার জ্যান্ত অবস্থায় জিভটাকে কেটে কুচি কুচি করেছে। তারপর মানে শর্ট শেষে
সেগুলোকে কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তোমাকে আমি এরপর ফোন করবো, নেবো খারাপ। চুপ করুন না, চুপ করুন। দেখছেন না ভদ্র মহিলা কেমন ভয়ে থর করে কাঁপছে। মাসিমা, আপনি তো কাঁপছেন কেন? আপনার আবার স্ট্রোক মেস্ট্রোক হয়ে যাবে নাকি? আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন মাসিমা, উঠে পড়ুন। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই শয়তানটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কিছুতেই মরবো না। যেমন করে হোক না কেন আমাকে বেঁচে থাকতেই হবে। কেন আমার স্বামীকে খুন করেছে বলো, বলো তোমরা। দেবো মাসিমা, নিশ্চয়ই দেবো, শুধু প্রমাণ দেব না, সেই সন্তানটাকে স্বামী শুলে চড়িয়ে দেব। কেন দেব না মাসিমা? আপনি সেই ছোট থেকে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন। আপনি যে আমাদের মায়ের চান। আমার আজও মনে পড়ে সেই শিশুকালের কথা। আমার মা আমার মুখে কত কষ্ট করে অন্ন তুলে দিতেন। আজ আপনার কাছে এসে কর্মচারী থেকে হয়েছি ম্যানেজার, তাই তো আজ আমি শুধু একটা কথাই বলে যায়, মধুর আমার মায়ের মাঝে আপনি আমি দুজনে জেল খাওয়ানো যন্ত্র। আমি তো ভেবেছিলাম শালা মরার কথা বললে, পুরো মরার কথা বললে বুড়ি এমনিতে সাকে নিয়ে যায়, কিন্তু হলো উল্টো কাজ করা। যেই শুনলো সারা একেবারে বুড়ি থরথর করে আমাদেরকে মাপতে এলো সে, তাই তো আমি হাত চালাতে বাধ্য হলাম। দেখি কাছে গিয়ে বুড়িটা আবার ইহকালে গেছে কি না। দেখো দেখো না, সারা বুড়ি দেখছি। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, কি হবে আমার? আমি তো সব কাজটা করে দিয়েছি, বাকি যেটুকু কাজ বাকি আছে ওটা আপনি করে দিন না স্যার। মানে আমি গলা টিপে একেবারে কুচি কুচি করে শেষ করে দিই। ঠিক বলেছ ম্যানেজার, শত্রুকে কখনো অবহেলা করতে নেই। তোমার এই ছবি হবে তোমার অন্ধকারের সর্বনাশের যন্ত্র। একবারে খতম করে দিচ্ছি। এরপর লাশটা নিয়ে কি করবে ম্যানেজার? পুরো মাথায় কিছু এই লাশটা আর কি করবেন? ওই পুলিশকে ডেকে একটা ফোন করে দিন। কি আবদ্ধ পুলিশ যদি আসে তাহলে তুমি আমি দুজনে যে ধরা পড়ে যাবো। মাথা খারাপ। এই দেখুন কি বোঝে লোকটা। বলি যাত্রার শুরুতে যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে পাবলিক আমাদের কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে। তার মানে? আর মানে কাছে আসুন। হ্যালো পুলিশ স্টেশন, এই দত্ত ভিলায় একজন মার্ডার হয়েছে, তার লাশটা শীঘ্র সরিয়ে ফেলো।
কৃষ্ণটা বিরতি আমি এসে গেছি তোমার সন্তান আজ ব্যারিস্টারি পাস করে বিলেত থেকে কে আমার সর্বনাশ করে গেল বুকে গুলি বিদ্ধ কে আমার সর্বনাশ করে গেল কে আমি সত্য করতে পারছি না বলো মা বলো কে কে কি করলেন রাহুল বাবু? আপনি মাসিমাকে খুন করে ওই দেখুন স্যার আমার ভাইপো রাহুল তার মাকে ছুঁড়ে দিয়ে খুন করেছে না বিশ্বাস করো তোকে আমি খুন করিনি আমি বাড়িতে এসে এই বাড়িতে এসে রাত্রে এই অবস্থা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে এখান থেকে পালিয়ে গেছে মিথ্যা বলছেন স্যার মিথ্যা বলছেন আমি নিজের চোখে দেখেছি উনি ওনার মাকে ওই ছুরি দিয়ে খুন করেছে। আপনি নিজের চোখে দেখেছেন? স্যার তবে আর কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা বিশেষ কারণে ওদের এই মা ছেলের মধ্যে তর্কাতর্কি চলছে। আর বিশেষ কারণ বলতে কি জানেন স্যার? ওই গ্রামের একটা বাজে মেয়েকে রাহুল বাবু প্রেম তাকে কথা দিয়েছিল বিয়ে করে ঘরে নাকি বউ করে নিয়ে আসবে। আর সে কথা বলতেই মাসিমার কাছে পারমিশন নিতে এসেছি, কিন্তু কোনো মা কি স্যার সে কথা মেনে নেই। তাই তো মাসিমা রাহুল বাবুকে বলল তোকে আমি তথ্য মুক্ত করে দেব। রাহুল বাবু রেগে গিয়ে মাসিমাকে ওই ছুরি দিয়ে গেলিয়ে দিল। একটা খুন করে তোমার আসামি লোক করেনি, আমার একটা নতুন খুন করার চেষ্টা করছে। আমি মিথ্যে কথা বলছি না, আমি খুন করিনি। এই ছয়ের বিজ্ঞান পিঠে তোমায় প্রমাণ করে দেবে খুনটা করেছে কিনা। এই জীবন আন্ডার ঘর ছাড়া ঘরের মানুষ ঘরে ফিরে দূরে বহু দূরে গেছে বান। দাদা শুনলাম দেখি দাদা হ্যাঁ হ্যাঁ কেন কি করেছে দাদা? রাহুল বড়দিকে খুন করেছে রে বাবা। দাদা কখনো এই কাজ করতে পারে না। ঠিক তোমার মতো তো আমি সেই কথাই ভেবেছিলাম রাহুল ভাই, যদি না আমি নিজের চোখে সারাতে। দাদা এ আমি কি শুনছি? না 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 না, এ কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। তুমি কথা বলো জেঠিমা, তুমি কথা বলো। একটিবার চোখ মেলে তাকাও জেঠিমা, একটিবার চোখ মেলে তাকাও। অনেকে বড় করে কথা বলবে রে বাবা। তার ব্যারিস্টার ছেলেকে তার মাকে ছুড়ে দিয়ে একবারে খুন করে দিয়েছে। বিচার যদি এই হয়ে থাকে স্যার, তাহলে জনগণের বিচার সে করবে কি করে? স্যার আপনাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। চলুন দাদা, আমি কি শুনছি দাদা? তুমি এমন কাজ করতে পারো না। কে হয়তো চক্রান্ত করে তোমাকে এই চক্রান্তে ফাঁসিয়েছে। আমি সেই চক্রান্তে জাল একদিন না একদিন ছিঁড়ে ফেলবো দাদা। তুমি শুধু একটিবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো তুমি জেঠিমাকে খুন করোনি। তুমি জেঠিমাকে খুন করোনি।
ভুলে গেছে জীবনে হাসি করতা। দাদা অনেকক্ষণ চোখ টানতে রাহুলে আমার জীবন সূর্যকে গ্রাস করে ফেলেছে ভাই। তাই তো আমার সব সত্য যে ভিত্তিক অন্ধকার ঢাকা পড়ে গেছে ভাই। আমি কেমন করে নিজেকে প্রমাণ করবো তুই বলতে পারি? তাই তো আমি আমার মায়ের কুলের করোনা মাথা আমি জেল কাটতেই চললাম রে ভাই। আমার মাটি সেই সরাসরি করেছি দিদি। কেউ না জানলেও তুমি তো জানো বাবা আমি কতটুকু অপরাধী। তাই আমি তোমার কাছে শপথ করছি যে বাজার আমাকে খুন করে আমার খুনি সাজিয়েছে ফেরিস্তার হয়ে শাস্তি দিতে না পারলে আমি দেবো। আমি ভাই আমার মমতা বলি মায়ের মুখাগ্নি করে সবার মধ্যে আমার তাই তোকে আমার একটা অনুরোধ তুই আমারই হতভাগ্য মাথার করিস রে ভাই। সপ্তাহটুকু করিস রইলে আমার পায়ে পাবে না রে ভাই, কোনোদিনও শান্তি পাবে না। বিদায় বিদায় ডাকে বারে বারে ভবন্ত ডাকে বারে বারে ফিরে আয় রে ফিরে আয় ফিরে আয় রে ফিরে আহ তোরি
তোমরা পুত্র ভাষায় আহ করিব আহার করে সে যে বড় অসহায় বোবা মন্ত ডাকে বারে বারে বোবা মন্ত ডাকে বারে বারে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে আয় আহ করিব আহার করে সে যে বড় অসহায় আপনারা এসেছেন আজ আমার কাকুলের বিয়ে তাকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো মানুষ করেছি আজকে তার বিয়ে বিয়ে করে সে শ্বশুর বাড়ি চলে যাবে আর সেই কথাটা ভাবলেই আমার বুকের ভেতরটা ভালো আনচান করছে না না তবু আমার মনে একটাই চাচ্ছরা আমার কাকু খুব ভালো করে বিয়ে হচ্ছে এই বিয়েতে আমাদের কাপড় কি হবে তো গো? কেন শুনলাম বাবা কাকু তো বিদায় বিয়েতে সাই দিয়েছে ওগো, ওপরে ছাই দিলেও ভেতরটা চুরগুড়িয়ে যাচ্ছে। এখনো রাহুলকে ভালোবাসে। চুপ করো বল, তুমি চুপ করো আজকের এই শপথে তুমি অলক্ষে নাম উচ্চারণ করো সে সামান্য কারণে রাহুল তার নিজের মাকে খুন করতে পারে তুমি বিশ্বাস করো যে রাহুল তার মাকে খুন করেছে? আমার বিশ্বাসে কি আসে যায় করবো আদালতের বিচারে কি খুনি সাপোর্ট হয়ে তোর সারা খুন আসামি সে খুন করুক ফাঁদার করুক তার একমাত্র পরিচয় খুনি ওই আদালতের বিচারে যাই হোক, তুমি তোমার বিবেকের আদালতে বিচার করে বলো তো আমার বিবেক নাই। খুন করতে পারে? আমার বিরুদ্ধে বোঝাই বোমা হয়ে পড়বো আমি কেমন করে ওই রাহুলের বিচার করবো তাই বলে একটা নির্দোষ ছেলে বিনা দোষে সারা জীবন জেল খাটবে, এর প্রতিকারের কোনো পথ নেই? না খাবো না নেই এই যুগে সততা নিষ্ঠা মানবতার কোনো মূল্যবোধ নেই বলবো ছাড় বেশি টাকা আছে আইন আদালত তার হয়ে কথা বলে যার টাকা নেই আর এই দুনিয়াতে কেউ নেই তাই বলছি কাকুর সামনে এমন কিছু কথা বলো যা শুনে রাহুল কাকুর তার রাহুলকে ঘৃণা করে দেখে বসবে না গো, দেখে বসেছে সেই সন্ধ্যে থেকে শুধু কাঁদছে আর বলছে এ বিয়ে বন্ধ করো, বন্ধ করো। না বলবো না এমন যতদিন যে যাবে না তার যে মা সর্বনাশ হয়ে যাবে এতদিন জানো এত কিছু শোনার পরও আমাদের কাকুরকে যদি ওই রাহুলের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কাকুর কখনো সুখী হতে পারবে না বলবো তাই বলছি কাকুর সামনে রাহুলের নামে এমন কিছু কথা বলো যা শুনে কাকুর রাহুলকে ঘৃণা করে কি বললে বর্তা? যে মানুষটাকে এতদিন আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি সেই মানুষটাকে আজ আমাকে ঘৃণা করতে হবে? হ্যাঁ করবি একটা খুনিকে ভালোবাসে নিজের ভালোবাসার ওইটা নষ্ট করিস না রে পুনাবাদ। তাই বলছি, নিজের নতুন জীবনে পাওয়ার আগে তোর পুরো জীবনের স্মৃতি তাহলে মনস্মৃতি ভুলে যাও কেমন করে ভুলে যাব বর্তা, বলো কেমন করে ভুলে যাব? পুরোনো জীবনের স্মৃতিগুলো যে আমাকে পর পর হাতছানি দিয়ে ডাকছে, কে যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে আরে কাকন তুই ভুল করছিস, মহা ভুল। সেই ভুলের মধ্যে তোকে তোর জীবনের ভুল থেকে তুলতে হবে কাকন। অতীতকে ভুলে বর্তমানের মাঝে তোকে যে সুখ খুঁজে নিতে হবে রে কাকন। জীবনের সমস্ত সুখ যে তার পায়ে বাধা পড়ে আছে, তাই তো আমি তোমাদের কাছে
কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে বিয়ে তোমরা ভেঙে দাও বর্দা। কি পাগলের কথা বলছিস? আর কিছুদিন পরে পর এসে পড়বে, এই সময় কোথাও ভাবাই অন্যায়। লগ্নভ্রষ্ট হয়েও আমি আমার রাহুলদার জন্য আমি অপেক্ষা করে থাকবো বৌদি। ওই জেল থেকে ফিরে এলে রাহুলদাকে আমি কি পাগল কথা বলছিস? একটা জেল ফিরত আসামিকে আমার আত্মীয় করে কোন আমি পরিবার বদনাম করতে পারবো? তোমার পরিবারের কোনো বদনাম আমি হতে দেবো না বর্তা। আমি রাহুলদাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাবো। দয়া করে বিয়েটা ভেঙে দাও। তোর মনে আশা ছিল, তাহলে এই পৃথিবী বস ফাই দিয়ে গেলি কেন? তখন আমি উচিত অনুচিত না বুঝে আমি এই মত দিয়েছিলাম বর্তা। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ওই রাহুলদার সঙ্গে অন্যায় করেছি। আর তাই তো আমি আজ তার পাশে থেকে তাকে একটু সান্ত্বনা দিতে চাই। ও বৌদি, দয়া করে তোমরা এই বিয়েটা ভেঙে দাও না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বিয়ে দেখতে বিয়ের মূল্য বেচে হাজির হয়ে গেছে। তাদেরকে আমরা কি জবাব দেবো? তাছাড়া কিংবা আমরা কি বলবো রে কাকু? বলতে হবে না, তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না বর্দা। আমি সবাইকে বুঝিয়ে বলবো। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করে ক্ষমা চেয়ে নেবো। তুমি শুধু রহমত বন্ধ করতে বলো। আর বলি আমি আমার এই বিয়ের সাহায্যে খুলে দিয়ে ওই সবাই প্রতিবেশীদের আমি বোঝাতে চাই না। কি ভেবেছিস? এত লোকের সামনে আত্মীয় বন্ধু বান্ধব সবার সামনে আমাকে মাথা উঁচু করে অসম্মান হতে হবে? তাই রাহুলকে ভুলে আজ তোকে বিয়ে করতে হবে। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ বলো ভাই, আমি পাগল হয়ে পৌঁছতে পারি। এত আশা, এত আকাঙ্ক্ষা, এত স্বপ্ন, এত কিছু অর্জন সব বলতো কোনো বেতনে আমায় ভেতর দিত না। জ্বালা যন্ত্রণা আমি অনুভব করতে না পারবো। তাই আজ আমার এই বিরোধ জীবনে শেষ করে দিতে চললাম। যে তোমার জীবনের মূল্য আমার কাছে যে অনেক বেশি দাদা। তাই তো আমি তোমাদের ইচ্ছা পূরণ করার জন্য আমি আজ আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও এই বিয়ে আমি করবো। ঠিক আছে, তোমাদের চোখে জল কেন? তোমরা কাঁদছো? কাঁদবো কেন ভাই, কাঁদবো কেন? সাথে তো আমার আনন্দের অসুরে আজ আমার একমাত্র বোন কাকুরের বিয়ে আনন্দ করবো। বল, তুইও কি নিজের বিয়েতে নিজেই আনন্দ করছিস না কি রে হতভাগী? আনন্দ করছি আমি আজ খুব আনন্দ করছি। এই হতভাগী, আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। ওই স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর সেই স্বর্গে তুই আজ পা বাড়াতে চলেছিস। এ সময়কে চোখের জল ফেলতে আছে রে বোন। তার চেয়ে তুই আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। তোকে হাসতে বলে আর তুই নিজেই কাঁদা করছিস ভাই। পারলাম না দাদা, শত চেষ্টা করো হাসি দাঁড়ালে কান্নাটাকে চেপে রাখতে পারলাম না। আমি ধরা পড়ে গেলাম বললাম। বলে স্বামীর ঘরে গিয়ে তুই আমাদেরকে ভুলে যাবি না তোরে? আমরা জানি তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছি বলে, আর তোকে অনুরোধ করছি বোন, ওই তুই রাহুলকে ভুলে গিয়ে তোর নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর বোন, সুখী হওয়ার চেষ্টা কর। ওর সুখের জন্য ভাববেন না দাদা, আমার জীবনের সব সুখ দিয়ে ওকে আমি সুখী করার চেষ্টা করবো। কাণ্ড দেখো, ঘরকে আমাদের বন্ধ করে আনা উচিত ছিল। অত বন নেচে এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই বৌদি। আমি তো এখন আপনাদের একজন, তাই না?
আর যদি কিছু সামান্য ভুল ত্রুটি হয়েই থাকে তবে আমরা নিজেরাই সামলে নেব। তোমার কথাগুলো শুনে খুব ভালো হয়। আত্মীয় হওয়ার আগেই তুমি যেভাবে আমাদের আপন করে নিলে, এটাই তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় আর অনাত্মীয় যে হোক না কেন আমি তাদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমাকে আত্মীয় হিসেবে পেয়ে আমাদের শুধু গর্ব হচ্ছে না ভাই, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমাদের কাপড়ও বড্ড ধন্য হয়ে যাবে। আপনি কি বলছেন? হ্যাঁ, যা বলছিলাম, লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছিলেন। কিন্তু আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে চলে এলাম। বেশ করেছো ভাই, এবার তাহলে এসো, মানবতাকে সেরে ফেলি। হ্যাঁ তাই করো। আমি ডাকাতি করতে এখানে আসিনি, এসেছি আমার অধিকারটাকে আদায় করে নিতে। হ্যাঁ, কি রাহুল, রাহুল, হ্যাঁ, হ্যাঁ, আমি এর মধ্যে জানতে পারলাম না তোমার কি হচ্ছে। হয়তো তোমাকে ভুল বুঝিয়ে বিয়ে দিতে বাধ্য করছে। তাই তো তারা রক্ষিতে মেরে ওদের বন্দুক ফিরিয়ে নিয়ে আমি জেল থেকে পালিয়ে। তুই ভুল করছো রাহুল, তুই বা ভুল করছো। ধরা পড়লে তোমার হয়তো আরো ভয়ঙ্কর সাজা হতে পারে। তাই আমিও বলছি তুমি আমার জেলে ফিরে যাও না। মাত্র কয়েক মিনিট চেয়ে যন্ত্রণা হই আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি। আমি জানি কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে। সে চক্রান্তকারী জাল ছিন্ন করে আমি নির্দোষ প্রমাণ করবোই কাকুন। তার জন্য যে তোমাকে আমার পাশে চাই কাকুন। তুমি এসো কাকুন, আমার সঙ্গে এসো। এই বিয়ে তুমি ভেঙে আমার সঙ্গে চলে এসো কাকুন, আমার সঙ্গে চলে এসো। বাকি সম্ভব রাহুল, বিয়ের কাজ চলে গেছে, মানাবো চলে গেছে, এই সময় যখন চলে গেলে আমাদের বদনাম হয়ে যাবে। ওর সুখের জন্য আমি সব প্রোগ্রাম মাথায় তুলে নেবো দাদা। এখন শুধু নিজের মুখে বলুন কেউ ওই লোকটাকে বিয়ে করতে চাই, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে নিয়ে বলো কাকুন, বলো, তুমি বলো। আমি বলবো, আমি নিশ্চয় বলবো, যখন তাকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বপ্রমাণ তোমার ভাই নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। আমি রাহুলদার পাশেই থাকবো। রাহুলকে ভুলে আজ থেকে বিয়ে করতে হবে, নয়তো আরো বড় করবে। আমি পারলাম না। আমি তোমায় হাঁটতে দেবো না কাকুন। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে। না, আমি তোমাকে নয়, আমি কর্ণবাবুকে যাও, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কাকুন না, এটা তোমার মনের কথা নয় কাকুন। আমার বিশ্বাস তোমার বাড়ির লোকজন তোমাকে ভুল বুঝিয়ে তোমাকে এগিয়ে দিতে বাধ্য করছে। রাহুল অনেক হয়েছে, এবার ওসব বন্ধ করো। কাকুন যাবো না বলে দিয়েছে। দয়া করে এবার তুমি এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাবো বলতে, নিশ্চয়ই যাবো। তবে আমি কাকুনকে সঙ্গে নিয়ে যাবো। চলে এসো কাকুন। আমার হবু স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে আমি তোমাকে মুখে হাতটা ভেঙে দেবো। কাকুন শুধু আমার, তাই কাকুনকে নিয়ে আমি এখান থেকে যাবো। যদি তুমি আমাকে বাধা দেওয়ার
সামনে আমার স্বামীকে গুলি করতে হলে আগে তোমার আমার বুকে গুলি করো। বললে কাকুন, এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ, মালা বদল যখন হয়ে গেছে তখন তো উনি আমার স্বামী। তুমি ভাবলে কি করে? তোমার মতো একটা খুনি কয় দেখলে আমি আমার জীবন সাথী বলে মেনে নেবে, এটা তুমি ভাবলে কি করে? কাকুন, বিশ্বাস করো কাকুন, আমি খুন করিনি গো। আমি নিজের মাকে কেউ কখনো ভুল করতে পারে? পারে তোমার মতো মানুষটা সব কিছু করতে পারে, আর যে তার নিজের মাকে খুন করতে পারে সে যে কোনো সময় আমাকেও শেষ করে দিতে বলো, যাও, চলে যাও। বলো কাকুন, বলো। তুমি আবার আজ তোমাকে আমার কি বলছে? বলো কাকুন, বলো, আবার বলো। কি বলছে? তুমি আমার ক্লান্ত শোনো মনটাকে ক্ষত ক্ষত করে দাও, কত চলে যাও তুমি এখান থেকে। যাচ্ছি, আমি চলে যাচ্ছি কাকুন, আমি চলে যাচ্ছি। জানো কাকুন, আমার মাকে না এখন খুব মনে পড়ছে। মাকে আমার খুব মনে পড়ছে। চলে যাও তুমি। জানো কাকুন, আমি যখন ব্যারিস্টারে পাস করি বাড়িতে এসেছিলাম না, খুব আনন্দ নিয়ে এসেছিলাম, খুব আনন্দ নিয়ে। তখন এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাকে দাও, ফোন করে ফোন থেকে চলে গেছে কাকুন। আবার কষ্ট হচ্ছে গো। তারপর সেই ফুলের পকমাটা জানো আমার বুকে দিয়ে দিল। কষ্ট হয়নি, আমার তবু কষ্ট হয়নি। কেন জানো কাকুন? কারণ আমি ভাবতাম তুমি আমার আছো হৃদয়ে। আমার মায়ের কথা যেন এখন মা তো মায়ের পর। আজকে আমি বুঝলাম আমি মায়ের কোনো সুন্দর মনে হয় না তো। দেখা দিও না, দেখা দিও না, নয়ন জলে নয়ন জলে না। তোমার সেবাসীটাকে
আমার চলার পথের পাথের উপরে আমি একাই জীবন সৃষ্টি করে যাচ্ছি। নিজেকে নির্দোষ প্রমাণ করার পর যদি কখনো তোমার কাছে এসে দাঁড়াতে পারি না কাকু, সেদিন তুমি আমায় ভালো নেওয়া তো ক্ষতি নেই কাকু। দয়া করে আমায় কি না করে দাঁড়িয়ে মালটার ভিতরে ঢুকে প্রেমিকা সোজে ওকে পেহেক মাথাও তৈরি করতে হবে। তারপর সেই মালটা মেন্টালি এবং ফিজিক্যালি প্যারালাইজ হয়ে গেছে, তখনই মালটাকে মেডিসিনের ডোজ দিয়ে টোটালি ফিনিশ। আমি তো পারবো না, আমার খুব ভয় করছে। এত ভয় পেলে জীবনে তুমি উন্নতি করবে কি করে রূপসা? কারণ ওই রোহনে হলো প্যান্ট কোম্পানির একমাত্র ওয়ারেস, আর গ্রহণটাকে ফিনিশ করতে পারলে সারা পুরো বাপটা এমনিতে কে নিয়ে যাবে। তারপর ওই টোটাল প্যান্ট কোম্পানি হয়ে যাবে আমার। কিন্তু আমি কি পাবো স্যার? আরে তুমি তো সবটাই পাবে। আমাকে পাওয়া মানে তোমার তো সবকিছুই পাওয়ার রূপসা। জানো রূপসা, তোমাকে না আমি যেদিন প্রথম দিন দেখেছি, সারা কি বলবো রে বুড়িটা। জানো তোমাকে যেদিন প্রথম দেখেছি আমার মনে মনে প্রেমে জেগেছে। তাই তো সারা আমি মনে মনে ঠিক করেছি, সাথী যদি আমাকে করতেই হয় তোমাকে বিয়ে করবো। তাই যদি মনে করেন তাহলে আমাকে এই নোংরা কাজে নামাতে চাইছেন কেন? নোংরা? এই খেলাটা তো তোমার আর আমার, তাই হারলে আমাদের হয়ে গেল, আর জিতলে হরে কৃষ্ণ হয়ে যাবো, মালামাল হয়ে যাবো। সরূপসা, এই খেলার তুমি হলে খেলোয়াড় আর আমি হলাম তোমার কোচ। নাও শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের। ভয়ঙ্কর খেলা। ঈশ্বর বোধহয় আমার এই ফ্যামিলিটাকে নিয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ওই শালা ঈশ্বরকে হারিয়ে দেওয়ার জন্য আমি প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়টা সাথে করে নিয়েছি। হ্যাঁ স্যার, তবে আর কি হলো, আমার মাস্তুতো বোন এই সত্য আমার বাড়িতে এসেছে। আপনি চাইলে রোহনকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্বটা নিতে পারেন। জানা স্যারকে প্রণাম কর। তুমি ম্যানেজারের বলছো? হ্যাঁ, তবে নিজে নয়, আরে বিস্তৃত।
ইনজেকশন নেওয়ার ট্রেনিংটাও তো নিয়ে এসেছি স্যার। আপনি বলছিলেন না ও রোহনটা যেমন আস্তে আস্তে যেমন গোল্লাই যাচ্ছে, আপনি বলছিলেন রাহুলকে ভীষণ ভালোবাসে, কিন্তু না স্যার, ওটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। ও রাহুলের দুঃখে মদ খাচ্ছে না, ও মদে খাচ্ছে একটা মেয়েকে ভালোবাসতো, আর ভালোবাসার প্রত্যাখ্যিত হয়ে ও মদ খাচ্ছে। তাই তো আমি ঠিক করেছি আমার মাসপত ভোজ যখন বাড়িতে এসেছে, আপনি চাইলে ও রাহুলের ট্রিটমেন্টটা শুরু করে দে। তুমি পারবে তো মা আমার একমাত্র ছেলেটাকে সেই আগের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে? পারবো কিনা দাঁড়িয়ে স্যার, তবে আমি আপনার ছেলে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো। শুধু বন্ধ নয়, তুমি যদি আমার ছেলেকে আগের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার সাথে আমার গ্রহণে ওই ছেলেটি ছাড়া আমার যে আর কেউ নেই মা। ওর যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি মনেও শান্তি পাবো না। তোমার কাছে আমার একটা অনুরোধ মা, তুমি আমার ওই ছেলেটিকে আগের সুস্থ জীবনে ফিরিয়ে আনো মা, আগের সুস্থ জীবনে ফিরিয়ে আমার এই লোহার বাস ঘরে প্রবেশ করবে, তারপর তোমার রোহনকে বিষের ছোবলে ছোবলে পরিস্থান করে দেবে। এই দত্ত ফ্যামিলিতে এন্ট্রি নেওয়াটা আমাদের অত্যন্ত সহজ হয়ে, এবারে রোহনের মধ্যে এন্ট্রি নিতে পারলে আমাদের কাজটা হয়ে যাবে। আসছে সেই লক্ষিন্দর রূপে রোহন আসছে, ওকে তুমি পাগল করে তুলো, মদের নেশায় তোমাকে উচ্ছৃঙ্খল করে তুলবে। যদি কেউ আমার মাতা বলে তার প্রতিবাদ করি আমি, যদি তুমি আমার মাতাল বলো ধন্য আমার সে মাতলামি, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার ধন্য হে, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য হে। যদি কেউ আমার পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যদি তুমি আমার পাগল বলো ধন্য আমি আমি কোনো পার্সোনাল মিটিং এন্ট্রি নিয়ে ফেলেছি। না স্যার না, আমরা তো আপনার কোথায় বলা বলি করছি। এই হলো আমার বোন রূপসা,
দিল্লি থেকে সোজা আমার বাড়িতে এসেছে। যেদিন থেকে আমার মোবাইলে আপনার ছবিটা দেখেছি সেদিন থেকে আপনাকে দেখার জন্য একেবারে লুলুলুলুলুলুলু হয়ে গেছে। এই রূপসার জানা স্যারের সঙ্গে একটু পরিচয় করে হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার। তুই তাহলে রোহনের সাথে কথা বল, আমি অফিস থেকে আসার সময় তোকে নিয়ে যাব। আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি খুব এক্সাইটেড, কিন্তু কিন্তু কেন বলো তো? আমি কি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার? তার চেয়েও আপনি আমার কাছে অনেক বড়। আসলে আসলে তোমার নজর তো অনেক বড় তো, তাই ওই ছোট্ট জিনিসকে তোমার ওই সুন্দর মনের নজরে তুমি অনেক বড় করে দেখতে চাও, কিন্তু আমার মতো এই ক্ষুদ্র জীবনটাকে তোমার ওই মনের মাইক্রোস্কোপ দিয়ে তুমি দেখতে পাবে না। বাইরে ভাই তুমি এখন আসতে পারো। আরে আরামদা, যে বাড়িটায় আজ অধঃপতনের পথে একটু একটু করে এগিয়ে চলেছে সেখানে সেখানে আমার দোষ কোথায় বলতে পারো? আমার মুখে দিয়ে গেল। তুমি পারো এই অভিশপ্ত পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। তোমার উপর যে আমাদের সবার ভরসা আছে ছোটবাবু। কিন্তু কিন্তু আমি তো আমার নিজের উপরে ভরসা রাখতে পারছি না আনন্দা। যে জেঠিমা আমাকে অপার মাতৃস্নেহ দিয়ে এত বড় করে তুললো, সেই জেঠিমা হঠাৎ খুন হয়ে গেল। অথচ অথচ দেখো আমি কিচ্ছু করতে পারলাম। আমি ভগবানের কাছে দৃষ্টি করে বলছি ছোটবাবু, কখনো গিন্নিমাকে খুন করতে পারে না। আরে আমারও তো সেটাই মনে হয় আরামদা, আমারও তো সেটাই মনে হয়, কিন্তু কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই এই ঘৃণ্য চক্রান্তের আসল চক্রান্তকারীটা কে? বাবু, সামান্য একটা কাজের লোকের কথা আমার ভিত্তি করে আপনি এতক্ষণ রিয়াক্ট করবেন না। Just shut up! উনি আমাদের কাজের লোক নন, উনি উনি আমার অভিভাবক। বলতে দাও না ছোটবাবু, বাইরের লোক ভেতরের খবর কতটুকুই বা রাখে। আজ বাইরের লোক হলেও খুব তাড়াতাড়ি আমি এই ফ্যামিলির ভিতরের লোক হয়ে যাবো। হলেও আমার ছোট দাদাবাবুর অভিভাবক হওয়ার চেষ্টা করবেন না মেম সাহেব। আরামদা, আমি আমি আবার বলছি ছোট দাদাবাবু, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে জেল খেটে বড় দাদাবাবুকে জেল থেকে মুক্তি করবে কে? আর বড় দাদাবাবু যদি জেল থেকে মুক্তি না পায় তাহলে আমার এই পরিবারটার কোনো দিনই শান্তি পাবে না। তুমি 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 ঠিক বলেছো হারামদা। দাদাকে দাদাকে আমাকে জেল থেকে মুক্তি করে আনতেই হবে, তা না হলে যে আমার ওই মমতাময়ী জেঠিমার আত্মা কোনদিন শান্তি পাবে না গো। আবার আবার সে একই কথা, একই যন্ত্রণার কথা, যে কথাটা আমার মাথা থেকে ঘুরে ঘুরে খাচ্ছে। নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে করতে আমি যে কখনো আমার আমিটাকে হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। তবে জিততে না পারলে এই খেলাটা আমাকে চালিয়ে যেতেই হবে। একদিন আমরা যুদ্ধ করা তুমি আমি আমি আপনার সহযোগিত হয়ে আপনাকে যুদ্ধতে জেতাতে। কিন্তু আমি তো এই যুদ্ধে জিততে চাই না। আমার এই সহজ সরল ভালো মানুষের জীবনটাকে আমি শেষ করে একটা উচ্ছৃঙ্খল জীবনকে স্বাগত জানাতে চাই। খুব কাছের মানুষকে হারিয়ে আপনি ভেঙে পড়ছেন। কিন্তু আপনাকে যখন উঠে দাঁড়াতে হবে আবার সব কিছু ভুলে নতুন করে
তুমি ঠিক বলেছো রূপসা। পরম শান্তি, মহাশান্তি রূপসা, পরম শান্তি। এই শান্তির সুধা পান করে আমি একটু একটু করে অধঃপতনে তুমি আমার পথ দেখিয়ে নিয়ে চলো রূপসা। তুমি যেখানে যেতে দাও আমি তোমাকে সেখানে নিয়ে যাবো। এসো বন্ধু, এসো। পারবে কি বাঁচতে ভাই আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে, খোপার ওই গোলাপ দিয়ে মনটা